প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ১/১১ সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল, সিজিএস এর আলোচনা। প্রথম আলোর আয়োজন, বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয়, এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড। দৈনিক সমকাল, নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি, ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দৈনিক ইত্তেফাক, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। নারীদের উপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক, ডক্টর ইউনূস, ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত। দৈনিক যুগান্তর, আসিফ নজরুলের মুজিব বন্দনা, প্রিয় বঙ্গবন্ধু। নিরাপত্তা ঝুঁকিতে দেশ, রামগড় স্থলবন্দর ও ফেনী অর্থনৈতিক অঞ্চল। কালের কণ্ঠ, ৩০ জেলায় শিশুর টিকা সংকট, নতুন আতঙ্ক, অপহরণ, চাঁদাবাজি। প্রধান উপদেষ্টা বললেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। বাংলাদেশ প্রতিদিন বাড়ছে আন্তঃক্যাটার সংকট, নৈরাজ্য করতে বিপুল অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। মানব জমিনের শিরোনাম, বাঁচা মরার লড়াইয়ে সেই শিশুটি, 4 জন গ্রেপ্তার, তৌহিদি জনতার নেপথ্যে কারা। 111-এ মার্কিন দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল। খবরের কাগজ, অপরাধীরা বেপরোয়া, সংকটাপন্ন শিশুটিকে সিএমএইচে স্থানান্তর। আমাদের সময়, ভোট নিয়ে শুরু জোটের হিসাব, সহিংসতা ও অবমাননা বিভিন্ন সংগঠনের উদ্বেগ। সময়ের আলো, মুখে মধু অন্তরে বিষ, সম্পর্কে বুলি আওড়ালেও সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারত। দিনকাল, নির্যাতিত শিশুটির অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হলো সিএমএইচে। আমার দেশ, স্পেন থেকে বেনজিরের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, নারীর উপর হামলা নতুন বাংলাদেশ চেতনার বিপরীত। কালবেলা, অ্যাকশন শুরু বিচার বিভাগে, মাগুরার শিশুটি সংকটাপন্ন, সিএমএইচে স্থানান্তর। দৈনিক করতোয়া, ডিসেম্বরের মধ্যে ভোট চায় 58% মানুষ, শিশুটি সংকটাপন্ন। শিশুটির কথা অনেক পত্রিকায় লিখল এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন, নারীদের উপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক। আমার ছোট্ট করে প্রশ্ন, কথা সুন্দর কিন্তু উদ্বেগটা কমাবে কে? এবং এইটা যদি সরকারের ভাষ্য হয় উদ্বেগজনক, তাহলে আসলে সরকার কি করছে? উদ্বেগ প্রকাশের দায়িত্ব তো জাতিসংঘের, যারা অনেক দূর থেকে কর্তব্য পালন করেন, নৈর্ব্যক্তিক কর্তব্য পালন করেন। সরকার যখন ড্রাইভিং সিটে থাকে তখন তাদের কাজটা তো একদম সরাসরি যে কি ঘটনা ঘটছে, সেই ঘটনা কেন ঘটছে এবং ঘটনা যাতে না অ্যাকশন নেওয়া হচ্ছে, কি হচ্ছে সেটাই তো জানতে চাই। এবং দেখেন, আমাদের এখানে নারী নির্যাতন তো এই নতুন নয়, আগেও প্রচুর হয়েছে এবং হচ্ছে, এবং সবসময়ই যেন একটা আমরা দোষ দিয়েছি যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এটা করছে, নানান রকম সরকারি পৃষ্ঠপোষকতা ছিল। এখন কেন এটা ঘটছে? এবং এখন যখন ঘটছে, নারীর প্রতি যে সহিংস আচরণ, নানান রকম বিদ্রূপ, এই যে সিগারেট নিয়ে এই ঘটনা ঘটছে, প্রতিদিন একটির পর একটি ঘটনা, এবং ধর্ষণ যে ঘটছে প্রতিদিনই তো একাধিক। যেমন ধরেন সাম্প্রতিককালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েটিকে ওই যে সে ওড়না পরেনি, হ্যাঁ, ওটা নিয়ে, এবং তাকে সেই ছেলেটিকে যখন ধরে নিয়ে গেল অর্ণব, মোস্তফা অর্ণব, তাকে আবার রাতে বেলা ছেড়ে দেওয়া হলো, পাগড়ি টাগড়ি পরিয়ে তাকে আবার গলায় মালা দিয়ে। তো এগুলো কি হচ্ছে? দেখে মনে হয় কি সরকার বোধহয় মবকে ভয় পাচ্ছে, যে আমাদের তো কোনো ম্যান্ডেট নাই, তো এই মবই বোধহয় আমাদের ম্যান্ডেট। তো এই মব কতজন? মানে আপনি যে কথাটি বললেন, মানে এইটাও খুব উদ্বেগজনক যে সরকারের ক্ষমতায় যখন নিলেন তখন তো
একটা মানে সমর্থন, বিরাট একটা সমর্থন নিয়ে সরকার নিশ্চয়ই সেটা তো সরকার ভুলে গেছে। সেই জায়গা থেকে যদি আজকে আমাদের এইটা হয়, যে আমি যেটা এই জন্য আপনাকে প্রশ্ন করলাম, যেটা উদ্বেগজনক, আমার বাড়ির কর্তা যদি আমাকে বলে এটা উদ্বেগজনক, তাহলে আমি কার কাছে যাব? আমার জ্বর হয়েছে, আমার বাবা বলছে খুব উদ্বেগে আছি, তাহলে কি করব? আমি করব কি? সেই আপনি যদি আরেকটা বিষয় আলোচনা হওয়া খুব জরুরি দরকার, এই যে বাচ্চাটির কথা আমরা এখন আলোচনা করছি, আমি ইত্তেফাকে রিপোর্টটি পড়বার পরে আমার আমি দৃশ্যটি নিতে পারছি না। যেমন ধরেন এখানে কি বলা হচ্ছে, ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত, এবং এখানে বলা হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ধর্ষণের শিকার শিশুটি মামলার অভিযোগ, ধর্ষণ করে বোনের শ্বশুর, সহযোগিতা করে ভগ্নিপতি। না আসলে এই ব্যাপারগুলো কি হচ্ছে কি, যে বিকৃতির চূড়ান্ত। এখানে তো যা ঘটেছে এগুলো নিয়ে তো আর কথা বলবারও কিছু নাই, কিন্তু এখানে এই ঘটনাগুলো ঘটছে কেন? দিনের পর দিন ঘটে যাচ্ছে। আপনি দেখেন যখন এইভাবে মাজার হামলা হচ্ছে, 32 নম্বরে ভাঙচুর হলো, সব জায়গায় যেন সরকার নির্লিপ্ত। এখন যখন এই অন্যার ঘটনা ঘটে বা নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তখনও যেন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিছু কিছু এরকম তো ঘটবে। কেন এরকম ঘটবে না? আপনাকে আমি শুধু না, প্রশ্নটা যদি এরকম হয় যে সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে তো নারীদের অংশগ্রহণ ছিল সবার আগে, সবার আগেই, শুধু না তাদের সর্বোচ্চ দরকার পড়লো, তখন সর্বোচ্চ অংশগ্রহণ, এবং এখন যেন তাদেরকে এক ধরনের স্বীকৃতি দেওয়ার অপেক্ষা, স্বীকৃতি দিচ্ছে সবাই। স্বীকৃতির তো প্রয়োজন নাই। গত রাতে দেখেন রোকেয়া হল থেকে কিন্তু মিছিল বেরিয়ে গেছে এবং তারা সেই উচ্চারণ করছে। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, হয়তোবা দেখা যাবে যে আবার সেখানে নারী জাগরণের মাধ্যমে এগিয়ে আসছে। আসলে আমাদের এই সমাজে এত বারবার এই ঘটনাগুলো ঘটছে যে সেখান থেকে সরকার নিজের কতটুকু শক্তি সে নিজেই তা জানে না। সারা বাংলাদেশের মানুষ তো তাকে সমর্থন দিয়ে বসে আছে যে আপনি এইটা ঠিক করেন। এখন তারা যদি এইরকম ভাবে বিভিন্ন রকমের উগ্র পন্থাকে সমর্থন যোগায়, সেগুলো অবশ্যই নানান রকম প্রশ্ন, উদ্বেগ তৈরি করে নাগরিকের মধ্যে। এমনকি এই উদ্বেগও তৈরি করছে এই ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে সরকার কি আসলে নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে যেতে চাচ্ছে? প্রশ্নটা তো সেরকমই, অনেকেই এই প্রশ্ন। না, যেমন ধরেন আপনি নির্বাচনের প্রসঙ্গ তুললেন, আপনাকে যদি আমি এখন বলে 58% মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, একটি জরিপের হিসেব। কিন্তু পরিস্থিতিটা কি বলে? নতুন আতঙ্ক, অপহরণ, চাঁদাবাজি কালের কণ্ঠে শিরোনাম, এবং পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে প্রধান উপদেষ্টা বলেছেন। আবার হিজবুত তাহরির এবং আরো নানা ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে, গ্রেপ্তার করানো হচ্ছে। তা আপনি যেটা বললেন সেটাই তো। এই যে দেখেন প্রধান উপদেষ্টা বলেছেন যে বিপুল অর্থ পতিত সরকার, এই কথা কিন্তু আওয়ামী লীগ সরকার বলতো না যে বিএনপি জামাত এগুলা করছে? তার মানে গত সরকারের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করছে নাকি বর্তমান অন্তর্বর্তী? কথাটা হয়তো নেওয়া হয়েছে আর কি, যে ওরা এরকম বলেছে আমরা এরকম বলবো এবং আমরা দোষ দিয়ে দেবো অন্যদেরকে। আমরা কোনো অ্যাক্টিভ কোনো ড্রাইভিং সিটে বসবো না। তাকে তো এই বর্তমান সরকারের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে তাদেরকে তো আর আগামীতে এই নির্বাচন করতে হবে না। কাজে কে কি মনে করলো না করলো, তাদের যে ট্র্যাক রেকর্ড, প্রত্যেকে অনেকে বলেন যে এত বড় প্রগতিশীল অন্তর্বর্তীকালীন সরকার কোথায় পাবেন? প্রত্যেকের ট্র্যাক রেকর্ড দেখেন কত প্রগতিশীল। কাজে সেই প্রগতিশীলতার স্বাক্ষর আপনারা রাখেন। নারীর প্রশ্নে, ধর্মের প্রশ্নে, মাদারের প্রশ্নে, সব জায়গাতে আপনাদেরকে নৈর্ব্যক্তিক এবং একটা সম্পূর্ণ প্রগতিশীল অবস্থান রাখতে অসুবিধা কোথায়? শিক্ষার প্রশ্নে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যে একটা ৯-৬ অবস্থা, একটা তালগোল পাকানোর অবস্থা, এবং তালগোলটা আসলে পাকাচ্ছে কি? মাহবুব, আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে তো এত কথা বলাও যায় না, শেষ আলোচনাটা করি। যেমন বলা যায় যে ধরেন বড় অভিভাবকরা, বড় বাড়ির লোকজন যখন খুব ভুল করে তখন এটা ভুল মনে হয় না। যেমন আজকে পত্রপত্রিকার শিরোনাম হয়েছে 11-11 সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল। এখন সবকিছুই মনে হচ্ছে অমুক বলেছেন যে সেনাবাহিনী আক্রমণ করতে পারবেন না, তাহলে জাতিসংঘের থেকে এটা আসবে না, ওটা। অনেকেই অনেক রকম কথাবার্তা বলছে। আসলে এখানে কিন্তু একটা গণবিস্ফোরণ ঘটে গেছিল জুলাইতে,
এবং মানুষ যেভাবে বাঁধ ভেঙে নেমেছে, তখন আসলে এই জাতিসংঘ বলেন সব সংঘই বিমূঢ় হয়ে, বিস্ময়ে বিমূঢ় হয়ে বসেছিল, এবং সেই কারণেই শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠে যেতে না, এইটা অবশ্য আগের কথা, এইটাও সেরকমই। এখন নানান রকম কথা বলা হচ্ছে, এবং আসলে আমাদের মানুষের এই যে এত কোটি কোটি মানুষের জীবন ভাগ্য সম্ভবত আমাদের এই যে যিনি দায়িত্বে থাকবেন তারা যদি এই সুতোটা নিয়ে বসেন যে এই দেশটা আমাদের, মানুষগুলো আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। আমরা তো এত কিছু চাই না, আমরা তো আর বিশ্বের এত বড় বড় কোনো শক্তির অংশ হইতে চাই। 3 বেলা খাওয়া, ন্যূনতম মর্যাদা নিয়ে একটা মানে স্বদেশে স্বভূমিতে অধিকার নিয়ে বেঁচে থাকবার ব্যাপারটা, এই দাদাগিরি যাতে আমাদেরকে না মানতে হয়, এইটুকুই তো। যাক, দাদাগিরির কথা বললেন, এটার অনেক আলোচনা। আজকে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলতে যা গেল, তখন আমার মনে হয়েছিল যে আজকে তো বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারতাম। নিশ্চয়ই। যাই হোক, নিউজিল্যান্ড এবং ভারতের আজকে ফাইনাল খেলা, ক্রিকেট জিতবে শেষে, কিন্তু বাংলাদেশ যেতে না কেন? আসলে কি বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু অনেক দূরে গিয়েছিল। আচ্ছা, অনেক দূরে গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, আমরা সেমিফাইনালে গিয়েছিলাম। সেই বাংলাদেশ কেন একটি খেলাতেও জিততে পারলো না? আমাদের কিন্তু বারবার এই আত্মজিজ্ঞাসাতে ফেরার দরকার, আমাদের বড় প্লেয়ারগুলোকে কিভাবে আমরা বিদায় দিচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপারটা, তাদের কিন্তু আয় রোজগারের পথ খুললো, তাদের বেতন বাড়ানো হবে, সব বাড়ানো হবে, এটা শুনলাম। কিন্তু আমাদের প্লেয়ারদেরকে সম্মানও দিতে পারছি না, আমরা দখল করছি, আবার এখানেও দখল করে ফেলেছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, নারীর প্রতি যে সহিংসতার কথা উঠলো, নারী আমার মা, আমার ভগ্নী, মা, তার প্রতি কি করে সহিংসতা করি আমরা? ছোট্ট শিশুটির কথাটি একটু ভাববেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে কিন্তু এখন। ভালো থাকবেন, খোদা হাফেজ।